নমস্কার, আমি সাগর রায়। আপনারা জানেন যে নচিকেতা কিছুদিন আগে আরামবাগে একটা শো করতে গিয়েছিল এবং সেখানে গিয়ে উনি স্টেজে উঠে বলেছে যে রাম মন্দির নিয়ে রাম ভক্তরা যা করছে সেটা পুরোটাই ঢ্যাসটামো, এর মধ্যে ধর্ম বলে কিছু নেই। রাম জন্মভূমি নিয়ে প্রচুর ঢ্যাসটামি চলে আমাদের দেশে। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি ধর্মের ব্যাপার নয়, এটা পুরোটাই পলিটিক্যাল খেলা। হ্যাঁ, অর্থাৎ ওনার বক্তব্য অনুযায়ী এই যে 450 বছরের হিন্দুদের সংগ্রামের ফলে আজকে রাম মন্দির তৈরি হচ্ছে, তাহলে এই যে দীর্ঘ 450 বছরের সংগ্রাম এটা পুরোটা ধ্যাসটামো ছিল এবং প্রচুর লোকের প্রাণের আহুতির ফলে কিন্তু আজকে রাম মন্দির তৈরি হচ্ছে। অর্থাৎ এত লোক যে প্রাণ দিয়েছে সেগুলো সব ধ্যাসটামো ছিল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের রাজ্যে এই যে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে, আমাদের রাজ্যে স্বাস্থ্য চুরি হচ্ছে, শিক্ষা চুরি হচ্ছে, গরিব মানুষের রেশনের চাল চুরি হচ্ছে, আমাদের রাজ্যে শিক্ষামন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, তো এরপরে এত বড় বড় ইস্যু থাকতে সেইগুলো নিয়ে নচিকেতা কোনো দিন একটা লাইনও বলেনি। আজকে উনি মুখ খুলেছে, কিন্তু সেই মুখ খুলেছে উনি রামের বিরুদ্ধে, রাম ভক্তদের বিরুদ্ধে। এটা কি ধ্যাসটামো ছিল না? তো সেই প্রসঙ্গে আমি আসবো, কিন্তু আলোচনাটা আমি শুরু করছি একটু গোড়া থেকে। নচিকেতা 1914 সালের 17ই নভেম্বর সোমবার উনি বাংলাদেশে ঘুরতে যায় ওনার পৈতৃক ভিটে দেখার জন্য। তো পৈতৃক ভিটেতে গিয়ে যেটা সবার সাথে হয়, উনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গেছিল এবং ওনার চোখে জল চলে এসেছিল। তো সেখানে উনি পৈতৃক ভিটেতে পা ছড়িয়ে বসে কান্না করেছিল এবং গ্রামের ভেতর দিয়ে যে কাঠখালি নামে একটা নদী গিয়েছিল, সেই নদীর মধ্যে উনি স্নান করেছে এবং সেই নদীর জল কিন্তু উনি বোতলে ভরে বাড়িতে নিয়ে পর্যন্ত এসছে স্মৃতি হিসেবে। আমি আমার ভিটেতে একবার আসবো, একবার ছুঁয়ে দেখবো একটু নদীর জল নেই, আমি নিয়ে যাচ্ছি নদীর জল বোতলে করে। এই সেই নদীর জল আমি নিয়ে যাচ্ছি। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে পৈতৃক ভিটের প্রতি মানুষের একটা টান, স্বদেশের প্রতি একটা টান, মাতৃভূমির প্রতি টান, তাহলে এই সমস্ত কিছুর টান উপেক্ষা করে, সব কিছুর মায়া মমতা ত্যাগ করে নচিকেতার ঠাকুরদা ললিতমোহন চক্রবর্তী কেন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসেছিল? তার সোজাসাপটা উত্তর হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে জেহাদি মুসলমানদের অত্যাচার। যারা পড়াশোনা করে তারা জানে এই বিষয়ে কিন্তু বিতর্কের কোনো জায়গা নেই, কারণ এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। বাংলাদেশে প্রায় 23% বেশি হিন্দু জনসংখ্যা ছিল, যেটা আজকে কমতে কমতে প্রায় 6% এসে দাঁড়িয়েছে। কিন্তু যারা পড়াশোনা করেনি, ইতিহাস জানে না, এরকম অনেক বাংলাদেশি মুসলমানরা বলে যে বাংলাদেশ থেকে হিন্দুরা কিন্তু অত্যাচারের ফলে আসেনি, ওরা এসছে কারণ ভারত একটা হিন্দু বহুল রাষ্ট্র। যেহেতু ভারত একটা হিন্দু বহুল রাষ্ট্র, তার জন্য ওই দেশের হিন্দুদের একটা টেন্ডেন্সি হচ্ছে ভারতে চলে আসা। দেখুন, পৈতৃক ভিটে কেউ কিন্তু এত সহজে ছেড়ে আসে না। আর এই কথাটা যদি সত্যি হয়ে থাকে যে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারের ফলে আসেনি, শুধুমাত্র ভারত হিন্দু প্রধান দেশ বলে, হিন্দু বহুল রাষ্ট্র বলে চলে এসছে, তাহলে ওই যুক্তিতে তো ভারতে একটাও মুসলমান টিকে থাকার কথা নয় এতদিনে। কারণ ভারতের পাশে দুটো মুসলিম রাষ্ট্র আছে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সেটা তো হচ্ছে না, বরঞ্চ উল্টোটা হচ্ছে। আর তার থেকেও বড় ব্যাপার, দেখুন, ভারত হিন্দু বহুল রাষ্ট্র হতে পারে, কিন্তু ভারত তো ঘোষিত হিন্দু রাষ্ট্র নয়। কিন্তু ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তান তো ঘোষিত মুসলিম রাষ্ট্র, ইসলাম শাসিত রাষ্ট্র। তাহলে তো ভারতের মুসলমানরাও ভাবতে পারে যে আমরা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানে চলে যাব, কারণ এই দেশগুলোতে মুসলমান সংখ্যায় বেশি এবং এই দেশগুলো ইসলাম শাসিত রাষ্ট্র। কিন্তু সেটা তো হচ্ছে না এবং সেটা হওয়া উচিত নয়। ভেবে দেখুন, আজকে আপনারা যেভাবে হিন্দুদের বিতরণ করছেন, এই একই কাজ যদি ভারতীয় হিন্দুরা মুসলমানদের সাথে করতো, তাহলে হতে পারে আজকে আমরা এপিজে আব্দুল কালামকে হারিয়ে ফেলতাম। হতে পারে এপিজে আব্দুল কালাম আজকে বাংলাদেশে জন্মাতো। কি গ্যারান্টি আছে যে আপনারাও আজকে কত হিন্দু প্রতিভাকে তাড়িয়ে দিয়েছেন শুধুমাত্র ধর্মীয় কঠোরতার জন্য? তো যাই হোক, ফেরার সময় নচিকেতা সাক্ষাৎকারে বলেছে যে আমাদের পৈতৃক ভিটে দখল হয়েছে, সেই ব্যাপারে আমার কোনো ক্ষোভ নেই এবং আমি এটার পুনর্দখলও করতে চাই না। সরকার যদি এটা দখলমুক্ত করে এখানে হসপিটাল তৈরি করে তাহলে আমি খুশি হব। তো দেখুন, মানুষ নচিকেতাকে এত ভালোবাসা দিয়েছে, ওনার অবস্থার এত উন্নতি হয়েছে, এই অবস্থায় পৌঁছে উনি এত টাকার মালিক হয়েছে, এই অবস্থায় পৌঁছে কিন্তু একটা জমির পুনর্দখলের এই যে ঝঞ্ঝাট, সেখানে বেশিরভাগ লোকই যেতে চাইবে না। তো এখানে কিন্তু বিশেষ কোনো মহানতার কিছু নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে নচিকেতার ঠাকুরদার মতো আরও লাখো হিন্দু পরিবার কিন্তু বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে চলে এসছে, কিন্তু এই প্রতিবাদী নচিকেতার গানে কিন্তু এই ঘটনার কোনো উল্লেখ নেই। কিন্তু এই নচিকেতায় কিন্তু গুজরাটের সমালোচনা করেছে, গুজরাট দাঙ্গার সমালোচনা করেছে ওনার গানের মাধ্যমে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যেই বাংলাতে বসে নচিকেতা গুজরাটের সমালোচনা করেছে, সেই বাংলাতেই লাখো হিন্দু পরিবার, নিরপরাধ হিন্দু কিন্তু কলকাতা গণহত্যার মাধ্যমে পরিকল্পিত গণহত্যার শিকার হয়েছে। তারপর নোয়াখালী গণহত্যায় সেটা আরও বৃহৎ আকারে হয়েছে। 1950-এ হিন্দুরা গণহত্যার শিকার হয়েছে, 1971-এ হিন্দুরা গণহত্যার শিকার হয়েছে, লাখো লাখো হিন্দুদের হত্যা করা হয়েছে এবং লাখো লাখো হিন্দু মা বোন ধর্ষণ হয়েছে এবং বাচ্চাদের আছাড় মেরে মেরে মারা হয়েছে। এগুলো সব কিছু ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং এগুলো কিন্তু ডকুমেন্টেড। কিন্তু নচিকেতা যেই বাংলাতে বসে গান লিখছে, সেই বাংলাতে ওনার পূর্বপুরুষরা এত অত্যাচারের সম্মুখীন হয়েছে, নচিকেতা কিন্তু সেই গান কোনোদিন লেখেনি, কিন্তু উনি এই বাংলাতে বসে কিন্তু গুজরাটের সমালোচনা করেছে। তো নচিকেতা যে গুজরাটের সমালোচনা করছে, কি হয়েছিল গুজরাটে? অ্যাকচুয়ালি গুজরাটের গোধারা স্টেশনে একটা ট্রেনের মধ্যে প্রায় 69 জন কারসেবক ছিল। সেখানে সেই কামরাটাকে বন্ধ করে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল কিছু মুসলিম দুষ্কৃতীদের দ্বারা। তো সেইখানে নিরপরাধ 69 জন হিন্দু কিন্তু পুড়ে মারা যায়।
তারপরে গুজরাটে যেটা হয়েছিল সেটা হচ্ছে এই নৃশংস ঘটনার প্রতিক্রিয়া। তো এই ঘটনাটা যে কোনো রাজ্যে ঘটতো, তার প্রতিক্রিয়া তো সেখানেও হতো। ধরুন একটা ভালো রাজ্য, সব কিছু সেই রাজ্যে ভালো, সেই রাজ্যেও যদি এরকম কোনো নৃশংস ঘটনা ঘটতো, তাহলে কি তার প্রতিক্রিয়া সেই রাজ্যে হতো না? তাহলে গুজরাটে সেই ঘটনাই ঘটেছে, এই নৃশংস ঘটনার প্রতিক্রিয়া হয়েছে, তার মানে তো পুরো রাজ্যটা খারাপ হয়ে যায় না। কিন্তু নচিকেতা কিন্তু রাজনৈতিক নেতাদের মতো পুরো রাজ্যটাকেই নিন্দা করেছে, পুরো রাজ্যটাকেই কিন্তু অ্যাটাক করেছে। ওনার গানে উনি লিখেছে, তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, অর্থাৎ গুজরাটের মতো বাজে হয়ে যায়নি। কিন্তু এই বাংলাতে কিন্তু কলকাতা গ্রেট কিলিং, নোয়াখালী গণহত্যা, এরকম বিভিন্ন গণহত্যাতে, পরিকল্পিত গণহত্যাতে কিন্তু লাখো লাখো হিন্দু প্রাণ হারিয়েছে, কিন্তু নচিকেতার কোনো গানে কিন্তু এই ঘটনার কোনো নিন্দা ছিল না, কোনো উল্লেখ ছিল না। তো যাই হোক, এগুলো অনেক পুরনো ঘটনা, সেগুলো নিয়ে উনি গান নাই লিখতে পারে। কিন্তু বর্তমানে এই যে আমাদের রাজ্যে একের পর এক দুর্নীতি প্রকাশ পাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। করোনাতে যখন সাধারণ মানুষ যেন প্রাণে বেঁচে থাকতে পারে, যার জন্য কেন্দ্র সরকার থেকে 5 কেজি করে রেশন দেওয়া হচ্ছিল বিনামূল্যে, সে রেশন থেকেও কিন্তু দুর্নীতি করা হয়েছে। খাদ্যমন্ত্রী আজকে জেলে। মানুষ অনেক চুরি শুনেছে, কিন্তু চাকরি চুরি কখনো শোনেনি। কিন্তু আমাদের রাজ্যে সেটাও হচ্ছে। আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী আজকে জেলে। চাকরি পরীক্ষা পাশ করার পরেও নিজের চাকরির দাবিতে চাকরির ক্যান্ডিডেটদের আজকে ধর্নায় বসতে হচ্ছে, এবং প্রায় 1000 দিন ধরে ওরা ধর্নায় বসছে। পৃথিবীর ইতিহাসে কিন্তু সবচেয়ে দীর্ঘতম আন্দোলনগুলোর মধ্যে একটা। এত দীর্ঘ সময় ধরে কোনো আন্দোলন চলেনি। তাহলে এত বড় বড় ঘটনা আমাদের রাজ্যে ঘটছে, কিন্তু নচিকেতা কিন্তু একদম চুপ। রাজ্য সরকারের বিরুদ্ধে যখনই কিছু বলার সময় আসছে, তখন নচিকেতা কিন্তু একদম চুপ। আগুন পাখির আগুন কোথাও যেন নিভে যাচ্ছে। কি করে নিচ্ছে? কে জল ছিটাচ্ছে? রাজ্য সরকার থেকে কত লক্ষ টাকার, কত কোটি টাকা জল ছিটানো হচ্ছে যে আগুন পাখির আগুন নিভে যাচ্ছে? এটা কিন্তু দেশের মানুষ জানতে চায়। কারণ নচিকেতার কাছ থেকে তো মানুষ এরকম জিনিস আশা করে না। চোখের সামনে এত বড় বড় ইস্যু হচ্ছে, এত বড় বড় মুদ্রা। চাকরি পরীক্ষায় পাশ করার পরও ক্যান্ডিডেটদের আন্দোলনে বসতে হচ্ছে। গরিব মানুষের রেশনের চাল চুরি করে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পাহাড় তৈরি হচ্ছে, কিন্তু নচিকেতা চুপ। তো এত বড় বড় মুদ্রা আমাদের রাজ্যে থাকতে উনি কিন্তু কোনো দিন এই ইস্যুগুলো নিয়ে, একটা ইস্যু নিয়েও কিন্তু কোনোদিন মুখ খোলেনি। তো এতদিন পরে নচিকেতা আজকে মুখ খুলেছে, কিন্তু সেই মুখগুলো কী নিয়ে খুলেছে? এই যে চাকরির প্রার্থীরা চাকরির পরীক্ষায় পাশ করার পরও তাদের চাকরি হচ্ছে না, তাদের আন্দোলনে বসতে হচ্ছে, তাদের পক্ষে না। এই যে রেশনে দুর্নীতি হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছিল, সেই চাল চুরি হয়েছে, তো সেই সাধারণ মানুষের পক্ষে উনি মুখ খুলেছে না, তাদের পক্ষেও নয়। আজকে শিক্ষা দপ্তর পর্যন্ত দুর্নীতি ঢুকে গেছে, শিক্ষা পর্যন্ত বিক্রি হচ্ছে, সেই ব্যাপার নিয়ে উনি মুখ খুলেছেন না। এত বড় বড় ইস্যু থাকতে একটা ইস্যু নিয়েও কিন্তু নচিকেতা আজ পর্যন্ত মুখ খোলেনি। তো এতদিন পরে উনি মুখ খুলেছে, সেই মুখ উনি খুলেছে রামের বিরুদ্ধে এবং রাম ভক্তদের বিরুদ্ধে। তো এটা কি ধ্যাসটামো ছিল না? দেখুন, রাম মন্দির তৈরি হয়েছে রাম ভক্তদের টাকায়। কোটি কোটি মানুষ চাঁদা দিয়েছে রাম মন্দির তৈরি করার জন্য, আমরা নিজেরা চাঁদা তুলে দিয়েছি। আপনার যদি পছন্দ না হয়, আপনি চাঁদা দেবেন না। অনেক মানুষ রাম মন্দির উদ্বোধনে যাচ্ছে, প্রায় 450 বছর হিন্দুদের সংগ্রামের পরে আজকে রাম মন্দির তৈরি হচ্ছে, তাই অনেক মানুষ উদ্বোধনে যাচ্ছে। আপনার পছন্দ না হলে আপনি যাবেন না। কিন্তু আজকে 450 বছর ধরে হিন্দুদের সংগ্রামের পরে, প্রচুর মানুষের প্রাণের আহুতির পরে আজকে রাম মন্দির তৈরি হচ্ছে, সেটাকে আপনি ধ্যাসটামো বলে দিচ্ছেন। আপনি এর মধ্যে কোনো ধর্ম খুঁজে পাচ্ছেন না। এই যে ধর্মের নামে রাস্তা আটকে নামাজ পড়া হয়, তার মধ্যে আপনি ধ্যাসটামো দেখতে পান না। যদি এটা ধ্যাসটামো হয়ে থাকে, তার মানে এই ধ্যাসটামো করার অধিকার থেকে কি শুধুমাত্র হিন্দুরা বঞ্চিত? নচিকেতার গান অনেকের কাছে অনুপ্রেরণা, অনেকে নচিকেতার গান পছন্দ করে, আমিও তাদের মধ্যে একজন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনার যারা শ্রোতা, সেই শ্রোতাদের মধ্যে তো টিএমসির লোক থাকতে পারে, বিজেপির লোক থাকতে পারে, ধর্মনিরপেক্ষ কমিউনিস্ট থাকতে পারে, ধার্মিক থাকতে পারে, রাম ভক্ত থাকতে পারে। কিন্তু 450 বছর ধরে এই যে হিন্দুদের সংগ্রাম, প্রচুর লোকের প্রাণের আহুতি, এই সমস্ত কিছুকে আপনি ধ্যাসটামো বলে দিলেন। এটা বলার কি খুব দরকার ছিল স্যার? তার মানে কোটি কোটি রাম ভক্তের ভক্তি, আস্থা, এর কোনো মূল্য আপনি কিন্তু দিলেন না। যাই হোক, আমার আর বিশেষ কিছু বলার নেই। এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।